কোন বিষয়টা শুরুতে কিসে হাত দিলেন? শেখ হাসিনার ডিজিটাল ফুটপ্রিন্টটা নিয়ে আমরা কাজ করি। দিনরাত এক করে ফেলতে হয়েছে নাকি? অনেকে আইডিয়া দিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা যায়। বিশেষ করে আমি ইউনূস সাহেবের কথা বলতে চাই, উনি আরো উস্কে দিয়েছেন। কোনো একটা জোনের ডিসি বলছে যে স্যার এখন আমাদের চায়না ফায়ার করতে হবে, কোটা আন্দোলনকারীরা হচ্ছে জঙ্গি। আমি আসলে বলতে চাই এটা হচ্ছে ডিজিটাল আয়নাঘর। আপনি নিজেই গুমের শিকার হয়েছিলেন। একমাত্র প্রসিকিউটর যার বাড়িটা সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়েছে। শত শত মানুষের রক্তের বিনিময়ে এসেছে যে জুলাই, শত শত বা হাজারো আহত বা তাদের রক্তের বিনিময়ে বা হাসপাতালে কাতরানো বা শত শত পরিবারের গল্প বা বেদনার গল্প, দুঃখ কষ্টের গল্পের বিনিময়ে এসেছে যে জুলাই, সেই জুলাই নিয়ে কথা বলবো আমরা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। আপনারা দেখছেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্টার নিউজের বিশেষ পডকাস্ট আয়োজন জুলাই কাস্ট। জুলাইয়ে আমরা একজন তথ্য প্রযুক্তি বিশ্লেষক বা বিশেষজ্ঞ বা তথ্য প্রযুক্তিবিদকে ডেকেছি। আপনারা বলতে পারেন যে জুলাইয়ের সাথে এই মানুষটার আসলে কি সম্পর্ক, সে সম্পর্কে আমরা আলোচনার মাধ্যমে একটু জানবো। আমাদের সাথে আছেন তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা, এবং যিনি প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানেও তিনি তদন্ত কাজ করছেন এবং পাশাপাশি আইনি সহায়তা দিচ্ছেন এই জুলাই গণহত্যার তদন্তে। জোহা ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা আজকের এই বিষয়ের নাম দিয়েছি জুলাই গণহত্যার বা সেই সময়কার যত অপরাধ ঘটেছে সেটার ডিজিটাল ফুটপ্রিন্ট। আপনি যেহেতু তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন, আসলে একটু শুরুর কথাই বলতে চাই। আপনি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন, বিভিন্ন বাহিনী বা বিভিন্ন জায়গায় তথ্য প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেন। হঠাৎ করে আপনি যখন জানতে পারলেন যে আপনি অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, একটু ছোট করে বলেন না যে তখন আসলে কি মনে হয়েছে, মাথার মধ্যে প্রথম কি এসেছিল আর কি তখন? জি, ধন্যবাদ। আসলে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে প্রথমে বলা হয়েছিল আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করতে হবে, এবং মূলত আমরা আইটির যে ফুটপ্রিন্টগুলো কিভাবে কাজ করবে, কি ফ্রেমওয়ার্ক লাগবে, নতুন একটা পরিবেশ, নতুন একটা আইন, কি চ্যালেঞ্জ হতে হবে, এই সংশ্লিষ্ট বিষয়ে আমাদের তৎকালীন যে প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার, উনি মূলত আমাকে ডেকেছিলেন এবং একটা ইন্টারভিউ উনি কল করলেন, এবং সেখানে আমরা একটা ওয়ার্কশপের মতো একটা আয়োজন ছিল। সেখানে মূলত আমরা প্রমাণ করার চেষ্টা করেছি সেই সেশনে যে মূলত সন্দেহাতীতভাবে যদি আমরা কোনো কিছু প্রমাণ করতে চাই তাহলে ডিজিটাল ফুটপ্রিন্টের বিকল্প কোনো কিছু নেই। পরবর্তীতে আমাকে স্যার আসলে একরকম আমি জাতির স্বার্থে, এবং স্যার আমাকে খুবই স্নেহ করেন এবং এখনও স্নেহ করেন, বিশেষ অধিকারে আর কি সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতিতে আমার গ্যাজেটটা হয় এবং আমার সেখানে প্রসিকিউটর এবং বিশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমি কাজ করি। আমাদের আইনে প্রত্যেকটি প্রসিকিউটরই বিশেষ তদন্তকারী কর্মকর্তা, কিন্তু আমাকে আলাদাভাবে একটা নোটিশ বা গ্যাজেট করা হয় যেখানে আমি তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমি কাজ করতে পেরেছি। এবং আমি প্রসিকিউটর হিসেবে আমি একমাত্র প্রসিকিউটর যে আমি সরাসরি সাক্ষ্য প্রদান করেছি, এবং সেখানে ডিজিটাল বিষয়গুলো নিয়ে আমাকে জেরা করা হয়েছে এবং সেখানে এক্সপ্লেন করা হয়েছে, এবং এভাবে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার আসলে যোগ দেওয়ার ব্যাপারটি ঘটেছে। আচ্ছা, যখন জুলাইয়ে প্রথম একজন মারা গেল, তারপরের থেকে শুরু করে ৩৬ জুলাই বা ৫ আগস্ট যেটা বলি, তারপরেও অনেক ঘটনা হয়তো ঘটেছে ৫ তারিখের পরে ২-১ দিন। তো ওই সময়কার আপনি নিশ্চয়ই খবরে সেগুলো পর্যবেক্ষণ করেছেন, আপনি নিজে দেখেছেন অনেক কিছু, রাস্তায় হয়তো নেমে দেখেছেন। পরবর্তীতে এই ঘটনাগুলো তদন্তে আসলেন, আপনি একটা ফর্মালি তদন্ত, কোন বিষয়টা একেবারে শুরুতে কিসে হাত দিলেন? জি, ধন্যবাদ। প্রথমেতে আসলে আমি বলব আমাদের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যারের কথাই বলতে হবে আমাকে, এবং উনি আসলে আমাকে যে কারণে আমার কাছে যে প্রত্যাশা করেছিলেন, উনি কনভেনশনাল ওয়েতে এটা ট্রায়াল করতে চান না। উনি একটা আধুনিক ট্রায়াল করতে চেয়েছিলেন, এবং আপনাকে বলতে চাই এই পডকাস্টের মাধ্যমেই আমাদের এই ট্রায়ালটা কিন্তু ব্রিটিশ ল অনেকগুলো স্কুলে আন্তর্জাতিক অঙ্গনে পড়ানো হচ্ছে। আচ্ছা। আমাদের ডিএলআর এর কপি নেওয়া হয়েছে, এবং ব্রিটিশ ইউনিভার্সিটি, লিডস ইউনিভার্সিটি প্রফেসর কুপস, আমি স্পেসিফিকলি বলি, উনি আমাকে সরাসরি আমার সাথে কমিউনিকেট করেছেন, এবং আমি সেখানে আমরা কিভাবে কাজগুলো করেছি এবং বিবিসি থেকে শুরু করে সিএনএন সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমও চেইন অফ কাস্টোডি বা এই ডিজিটাল এভিডেন্সের আমরা কিভাবে পর্যায়ক্রমে এটা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে, এবং
মূলত আমরা দেখতে পেরেছি এখনো পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো রায় এসেছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপর বেসিস করে কিন্তু তারা চার্জগুলো করেছে এবং সেভাবে শাস্তি দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মাঠ পর্যায়ের যে সকল তদন্ত সেই সকল তদন্তগুলোতে দেখা গিয়েছে যে শাস্তিটা সেভাবে হয়নি বা তাদেরকে অনেককেই চার্জ থেকে অবমুক্ত করা হয়েছে। হুম। তো সুতরাং ডিজিটাল ফুটপ্রিন্টের গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে খুব যেমনটি জুলাই আগস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও এটা খুব আলোচিত একটি বিষয় ছিল। তো যে তো বিষয়টি প্রথমে কোনটা নিয়ে আসলে নামলেন যে না আমাকে এইটা করতে হবে, এখান থেকে জি, এখানে যেতে হবে? হ্যাঁ, প্রথমে যে বিষয়টা হলো যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ফুটপ্রিন্টটা নিয়ে আমরা প্রথমে কাজ করি, যে যেহেতু ওনার নির্দেশে সবকিছু হয়েছে। তো পত্রপত্রিকাতে এগুলো এসেছে প্রচুর। কিন্তু এটাকে আমরা আসলে সন্দেহাতীতভাবে কিভাবে এটা প্রমাণ করব? কারণ একটা বিষয় আপনাকে বলতে চাই, এনটিএমসির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তৎকালীন চাকরিচ্যুত জিয়াউল হাসান। চাকরিচ্যুত জি, হ্যাঁ, চাকরিচ্যুত জিয়াউল হাসান সাহেব তখন কিন্তু উনি পুরো সিস্টেমটাকে আসলে মনিটর করতেন এবং উনি অনেক এক্সপেরিয়েন্সড একজন গোয়েন্দা এবং ওনার ব্যাপারে তো আমাদের অপরাধ ট্রাইব্যুনালে অনেক অভিযোগ। আমি জাস্ট ডিজিটাল পার্সপেক্টিভেই বলতে চাইছি। তো উনি আসলে অনেক এক্সপেরিয়েন্সড এবং উনি অত্যন্ত আনুগত্য এবং এবং সরকারের ওই তৎকালীন সরকারের পক্ষে এবং ফ্যাসিবাদের যেসব অবকাঠামো আমরা যেটা আয়নাঘর বলি, আমি আসলে বলতে চাই এটা হচ্ছে ডিজিটাল আয়নাঘর। সেটা বললে আরও ভালো হবে। কারণ হচ্ছে যে যতগুলো গুম-খুন হয়েছে আমরা প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট পেয়েছি। যারা নিখোঁজ হয়েছে তাদের ফোনের সিডিআর থেকে আমরা দেখতে পেরেছি নিখোঁজ হওয়ার পূর্বে আইনশৃঙ্খলা বাহিনী কোন সংস্থা কোন আইডি দিয়ে তাকে ট্রেস আউট করেছে সেটার কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেছে। সেটা কিন্তু তারা মুছতে পারেনি, এটা মুছবেও না। এবং অনেক তথ্যপাত্র ডিলিট হয়েছে, সেগুলোকে আমরা রিকভার করেছি। এবং আমি আবারও একটুখানি স্মরণ করতে চাই আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যারের একটি সাবেক। বিষয়। উনি আমাদের সাবেক চিফ প্রসিকিউটর, উনি আমাকে প্রচুর সহযোগিতা করেছেন এবং আমাকে এই তথ্যগুলো নেওয়ার ব্যাপারে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রেশারগুলো ছিল সংগ্রহ করতে না দেওয়ার ব্যাপারে উনি আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন এবং তার সাহসেই মূলত আমাদের প্রথম প্রসিকিউশন টিম হিসেবে আমরা সেগুলোকে উদ্ধার করেছি এবং এটা ইতিহাসে খুব তো দারুণ শেখ হাসিনার ফুটপ্রিন্ট খুঁজতে আপনারা কোথায় কোথায় গেলেন, কিভাবে প্রথমে কি যে করলেন? বিষয়টা হলো যে উনি তো মূলত মানে ওনার ফোন তো ট্রিগার করা থাকবে না, আমরা যে অডিও ক্লিপগুলো শুনতে পাই। তো এটা আসলেই ছিল না এবং অফিসিয়ালি কোনো ফোনে ওনার ভয়েসে কিন্তু ট্রিগার করা ছিল না। তো সেখানে কিন্তু বেশ কিছু অ অনি মা বে মানে আমি বলব যে এগুলো আসলে নিবন্ধনকৃত, কিন্তু যেগুলো আসলে ভুয়া নিবন্ধন কিছু সিম আমরা পাই টাওয়ার ডাম্পের মাধ্যমে। সেখানে গণভবনের ল্যাক্সেল নিয়ে আমরা কাজ শুরু করি এবং সেখান থেকে মূলত বেশ কিছু বেনামি সিম আমরা উদ্ধার করি। সেই সিমের ডেটাগুলো নিয়ে যখন আমরা ইনকোয়ারিগুলো করি তখনই আস্তে, আস্তে আসলে ওনার এই নির্দেশিত ভয়েস ক্লিপগুলো চলে আসে এবং এতটা নগ্নভাবে এই জিনিসগুলো উপস্থাপিত হবে আমাদেরও আইডিয়ার বাইরে ছিল। সরাসরি নির্দেশ, লেথাল উইপেনের নির্দেশ এবং কিভাবে উনি মাঠ পর্যায়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে তথ্য সচিব থেকে শুরু করে মিলিটারি সেক্রেটারিয়েট থেকে শুরু করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটি সুনির্দিষ্টভাবে উনি নির্দেশনা দিয়েছেন এবং প্রত্যেকটি ব্যাপার অত্যন্ত এবং ওনার কণ্ঠ, শব্দের চাপ, গতি, প্রয়োগ, আন্তর্জাতিক স্বীকৃত ডিজিটাল ফরেনসিকের যে সকল সফটওয়্যারগুলো নিয়ে আমরা এটা পরীক্ষা করেছি, সেটা সম্পূর্ণভাবে মানে নির্ভুল একটা এখন উনি কি অবকাঠামো। এই যে নির্দেশগুলো বা এই যে কথোপকথনগুলো জি। বা এই যে অডিওগুলো সেগুলো কি উনি হোয়াটসঅ্যাপে বা অন্য ইন্টারনেট কলে বলতেন নাকি সরাসরি ডিরেক্ট কলে বলতেন? আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা বলতে চাই যে সম্ভবত ১৮ তারিখে ওনাদের একটা কোর কমিটির মিটিং বসে। তো সেখানে আমরা দেখেছি ১১ জন কোর কমিটি। সেখানে বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেক রকমের মানে সংস্থার প্রধান, বিশেষ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা নিয়ে উনি মিটিংগুলো করেন। মিটিংগুলো করার পর যেটা হলো ব্লক রেড শুরু হয়। ব্লক রেডের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে সবাইকে আইডেন্টিফাই করার জন্য ইন্টারনেটটা পরিকল্পিতভাবে শাটডাউন করা হয়। ইন্টারনেটটা যখন পরিকল্পিতভাবে শাটডাউন করা হয় তখনই আসলে আমাদের এনটিএমসি খুব স্পেসিফিকলি, আমি টেকনোলজির নামটা বলছি, অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো লোকেশনের মাধ্যমে সুনির্দিষ্ট কোন বিল কোন অল্টিটিউডে
আমাদের তৎকালীন কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররা অবস্থান করছে, কতগুলো সিম পরিবর্তন করছে, প্রত্যেকটি জিনিস তারা আয়নার মতো পরিষ্কার করে দেখে এবং পরবর্তীতে যৌথ বাহিনীর আসলে হামলাগুলো হয়। এখন যেটা হয়েছে, তারা যেভাবে ট্রিগার করেছে, যেভাবে তারা গোয়েন্দা বৃত্তি করেছে, আমরা ঠিক সেই ডিজিটাল ফুটপ্রিন্টগুলো বের করতে পেরেছি এবং তারা যেভাবে মনিটর করেছে আমরাও ঠিক সেভাবে মনিটর করে বের করব কে কখন কোথায় কিভাবে মানে কাকে সাবেক মনিটর প্রধানমন্ত্রী করেছে। হচ্ছে ডিরেক্ট কলে কথা বলতেন ওই সময়, জি, এবং উনি না, সবাই বাধ্য সবাই ছিল। মোটামুটি বাধ্য ছিল। সবাই বাধ্য ছিল এবং সেখানে হয়তো কিছু স্পেশালাইজড আমরা তদন্তে পেয়েছি। একটা স্যাটেলাইট নেটওয়ার্ক করা হয়েছিল। বঙ্গবন্ধু যে স্যাটেলাইটটা ছিল সেখানে কিছু নেটওয়ার্ক সেখানে সাময়িকভাবে নেট করা হয়েছিল। সেখানে বলানো হয়েছিল যে আন্তর্জাতিক গণমাধ্যমে দেখাতে যে কোটা আন্দোলনকারীরা হচ্ছে জঙ্গি এবং সেখানে তৎকালীন তথ্যমন্ত্রীও সরাসরি এভাবে কথা হয়েছে যে জঙ্গি ন্যারেটিভটা দিলে পরে ছাত্রদের এটা বাইরের দেশে খায়। এটা সম্পূর্ণ অডিও ক্লিপ আছে, এটা আমরা প্রেরণ করেছি। আমরা এই যে শেখ হাসিনার যে অডিও কলগুলো শুনি, আপনারা আদালতেও শুনিয়েছেন, এই যে অডিও কল, কথোপকথন বা ওই যে তথ্য প্রমাণ বা আপনি ডিজিটাল ফুটপ্রিন্টের কথা বলেন, সেটা খুঁজতে আপনারা গেলেন কি শুরুতে এনটিএমসিতে গেলেন? তারা কি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল? আমি যেটা বলতে চাই যে স্টিল নাও আমরা কিন্তু অনেক স্ট্রাগলের মধ্যে আছি। আচ্ছা। আমাদের একটা নির্বাচিত সরকার এসেছে এবং তাদের নির্দেশনা থাকার সত্ত্বেও আদালতের আদেশ থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখনো প্রশাসনিক কিছু জটিলতার মধ্য দিয়ে আছি এবং আমাদের তো ট্রায়াল করতে হবে এবং আমাদের সবার কিন্তু একটা প্রত্যাশা, কেন দ্রুত ট্রায়াল হচ্ছে না। কিন্তু কোর্টরুম কিন্তু অত্যন্ত ডিফারেন্ট। হ্যাঁ, এখন আমরা আইনটা অনেক ডিফারেন্ট। আমি যদি একটু বিষয় বলতে চাই, অন্যান্য আন্তর্জাতিক আইসিসিতে একটি মামলা কমপক্ষে ন্যূনতম তাদের 7, 4 কিংবা 10 বছর লাগে। এর নিচে কোনো মামলা ট্রায়াল হয় না। সেক্ষেত্রে বলবো আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ট্রায়াল প্রসেস অনেক দ্রুত। তারপরও আমাদের ফ্যাসিবাদদের যে অবকাঠামো 15 বছরের সবাই কিন্তু নির্মূল হয়নি। এখনো পর্যন্ত আমরা ডেটা পেতে বেগ পেতে হচ্ছে এবং সবাই তখন ফ্যাসিবাদকে জাস্ট কায়েম করার জন্য মাঠ পর্যায়ে। আমি একটা অদ্ভুত ব্যাপার আমি বলতে চাই, আমি তো অনেক অডিও কল শুনেছি, আমি কিন্তু অনেকটাই প্রথম রেসপন্ডেন্ট আমি 1000-এর মতো কল আমরা বিশ্লিষ্ট করেছি। এমন কোনো ব্যক্তি নাই আমি পাইনি যে তখন সাবেক প্রধানমন্ত্রীকে আসলে গাইড করতে পারতেন যে আপনি একটু আপনার এটা ঠিক হচ্ছে না। উপরন্তু আমি আরও বলতে চাই, আমি বিশেষ করে আমি ইনু সাহেবের কথা বলতে চাই, উনি আরও উস্কে দিয়েছেন। ইউ আর রাইট। এবং সাবেক প্রধানমন্ত্রী যখন বলছেন জি আমি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি বলছেন আমি হেলিকপ্টার থেকে নামবে, উপর থেকে নামবে। হ্যাঁ, এবং হেলিকপ্টারের আইডিয়াটা জেনারেট কিন্তু তখন র্যাবের ডিজি দিয়েছেন। হ্যাঁ, ভাই আমি 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 বলছিলাম যে এগুলো যে আপনারা উদ্ধারে গেলেন, আপনার শুরুতে কি এনটিএমসিতে গেলেন? জি, আমরা শুরুতে আমরা এমটিএমসিতে গিয়েছি এবং এমটিএমসিতে দেওয়ার পর তারা বললো যে সাবেক প্রধানমন্ত্রীর ফোন নাম্বার তারা জানে না। আমি স্পেশাল ব্রাঞ্চকে চিঠি দিয়েছি, পলিটিক্যালকে। তখন আমি 24 সালের কথা বলছি, আফটার বিইং এ প্রসিকিউটর। সেখানে তারা বললো তারা শেখ হাসিনা কেন কোনো মাঠ পর্যায়ে কোনো ব্যক্তির ফোন নাম্বার জানেন না। সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, এসবিতে নতুন করে সমস্ত লোকজন চলে এসেছে। তারপর আমরা সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যারের নেতৃত্বে আমরা 3 রাত গণভবনের সামনে বসে বসে টাওয়ার ডাম করেছি। টাওয়ার ডাম করার পর আমরা ল্যাকসেল থেকে সেই তথ্যগুলো নিয়েছি এবং এনটিএমসিকে বাইপাস করে আমরা মূল অপারেটরদের কাছে গিয়েছি। মূল অপারেটরদের কাছে আরেকটা অদ্ভুত বিষয় দেখা গেল যে আমাদের অনেক ফরেনার এনটিএমসির পক্ষ থেকে সরাসরি মূল অপারেটরদের ডেটা সেন্টারে একটা ইকুইপমেন্ট বসিয়েছে, যে ইকুইপমেন্ট কনফিগারেশনের সময় আমাদের অপারেটররা সেখানে ছিলেন না। তো ডেটাগুলো পেতে এখনো পর্যন্ত আমাদের অনেক চ্যালেঞ্জ এবং এখনো পর্যন্ত আমাদের জুলাইয়ের যে যুদ্ধটা এখনো শেষ হয়নি। শুরুতে একটা বিষয় বলছিলেন যে শেখ হাসিনার সাথে যে কথোপকথন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর সাইডে যে ফোনটা বা সিমটা ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, সেটা কি নিবন্ধনকৃত সিম না? না, নিবন্ধনকৃত ভুয়া নামে। আচ্ছা, ভুয়া নামে নিবন্ধনকৃত। হ্যাঁ, এটাও কিন্তু একটা তদন্ত হয়। তবে এখানে বলা আছে যে কর্পোরেট সিম নাকি একজনের নামে হয় এবং ওনার কিন্তু অনিবন্ধিত বেশ কিছু সিম আছে। আচ্ছা, সেগুলো কোথা থেকে আসলো সেটা অধিকতর তদন্তের ব্যাপার। আচ্ছা, পরে এই যে গণভবনে আপনারা নাম্বার বের করলেন, তারপরে কি এগুলোকে এনটিএমসি থেকে আপনারা? হ্যাঁ, তখন আমরা এনটিএমসিতে দিলাম। তখন এনটিএমসি এই নাম্বারগুলো থেকে তখন তারা তাদের এক্সিস্টিং সিস্টেম থেকে তারা দেখার চেষ্টা করলো যে এগুলো ট্রিগার ছিল কি ছিল না। এবং আমরা এমনভাবে লেটারটা করেছি, আমরা অডিট লক চেয়েছি, যে অর্থাৎ তারা চাইলেও যদি কোনো দুর্বৃত্তায়ন করতে চায় সেটা করা তাদের সুযোগ নেই। এবং আমাদের কোর্ট অর্ডার আছে, বিজ্ঞ আদালত, যে আমরা সেখানে ফরেন্সিক করতে পারবো এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যে কোনো প্রকার অ্যাক্সেস আমাদের থাকবে।
তো এরপর আসলে তখন আস্তে ধীরে বের হলো বিভিন্ন রকমের বি পার্টি এবং সি পার্টি ধরে ধরে আমরা বের করলাম বিশিষ্ট পাওয়ার বিআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাস ডেটাগুলোকে নিয়ে এসে দ্রুততার সাথে বের করা হলো। এআই দিয়ে বের করা হয়েছে জাস্ট কোন কোন নাম্বারগুলো আসলে সন্দেহভাজন, সেখান থেকে আমরা আসলে টিকার করা হয়েছে। আচ্ছা, দেখেন তখন আসলে ইন্টারনেট ছিল না, মেন লাইনে কথা বলতে হচ্ছিল, ম্যানুয়াল লাইনে আর কি। তো তাহলে তো সেই সাবেক চাকরিচ্যুত জিয়াউল হাসান যিনি এনটিএমসির প্রধান ছিলেন তিনি তো সেটা জানতেন, তো তিনি সেই ফুটপ্রিন্টগুলোকে ডিলিট করে গিয়েছিলেন নাকি? জি, এখানে আমরা কয়েকটা হার্ড ড্রাইভ পেয়েছি। যে হার্ড ড্রাইভটা আমরা আসলে পরীক্ষা করতে গেলাম। পরীক্ষা করতে পারার পর কোনো ডেটা সেখানে নেই। তো আমাদের সেখানকার কর্মরত ব্যক্তিদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে গেলে তখনকার এনটিএমসি কর্মকর্তারা কিছুটা অস্বস্তি করে এবং আমাদের এই কার্যক্রমকে নিয়ে তারা কিন্তু অনেক উচ্চ পর্যায়ে, বিশেষ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং আইনমন্ত্রীকে, উপদেষ্টা। উপদেষ্টাকে এবং আইন উপদেষ্টাকে ওনারা অবহিত করেন। কিন্তু তারপরেও আমাদের প্রসিডিউর অনুযায়ী আমরা এগোই। এখন যে বিষয়টা আমরা বলতে চাই সে মানে হার্ড ড্রাইভ কেন, মেন সার্ভার থেকে সেগুলো ছিল না এরকম হ্যাঁ, কিছু? আমাদের তো আমরা হার্ড ড্রাইভ পেয়েছি এবং সার্ভারের মধ্যে অ্যাক্সেস দিচ্ছে না তারা। আচ্ছা, এবং যখন তারা অ্যাক্সেস কোড অর্ডারের পরও দিতে চাচ্ছে না, তো তখন তো আমরা একটা অফিসে আমাদের এই অ্যাকসেপ্টেন্সটাই নেই তাদের যে আসলে একটা প্রসিকিউশন টিম কিংবা উকিল এসে একটা সার্ভারের চেক করবে। মানে এটাও কিন্তু তাদের চিন্তার ভাবনার বাইরে ছিল এবং আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বে টেকনোলজিক্যাল লিগ্যাল টেকনোলজিস্ট বলবো, লিগ্যাল টেকনোলজিস্ট কিন্তু খুবই রেয়ার সারা বিশ্বে। ১০০ জনও না আমরা দেখেছি ডেটাবেজে। তো সেক্ষেত্রে তারা এটা অ্যাকসেপ্ট করতে পারেনি যে আমরা এখানে ফরেনসিক শুরু করবে, লয়ার এসে ফরেনসিক করবে বা প্রসিকিউটর এসে ফরেনসিক কি হলো? করবে। এই জিনিসটা, এই কালচারটা তারা অ্যাডাপ্ট করতে পারছিল না। এটা নিয়ে কিন্তু অনেকটাই দর কষাকষি হয়েছিল, যেটা আমাদের সাবেক প্রসিকিউটর চিফ তাজুল ইসলাম স্যারই আপনাদেরকে আরও ভালো বলতে পারবেন। উনিও অনেক চাপের মধ্যে ছিলেন, কিন্তু আমি আমার কাজটা করতে পেরেছি। এবং যখন অডিট লগ নিয়ে আমরা টান দিলাম তখন একটা সময় তারা বাধ্য হলো মূল আলামতটা আমাদেরকে প্রেরণ করতে। আচ্ছা, তার মানে কি ওগুলো ডিলিটেড হয়নি? সেগুলো আসলে ডিলিটেড হয়েছিল, কিন্তু সেগুলো হাইড করা হয়েছিল। অডিট লগের ভিত্তিতে তারা এই ডকুমেন্টগুলো দিতে বাধ্য হয়েছিল, কারণ অডিট লগে কোন ইউজার কখন কি লিখলো, কখন কি ডিলিট করলো সব কিছু চলে আসবে। শুরুতে তারা একটা এনটিএমসির মতো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যদি কেউ বলে থাকে যে আমরা প্রধানমন্ত্রীর নাম্বার জানি না, আমি একদম মানে খুবই ভিতরকার ব্যাপার, বাট আপনাকে বললাম তারা প্রধানমন্ত্রীর নাম্বারে জানে না, তখনকার সাবেক প্রধানমন্ত্রীর নাম্বার জানে না, কারোর কোনো নাম্বার জানে না। তারা কর্মরত আছে সর্বোচ্চ একটা গোয়েন্দা সংস্থা, সর্ট অফ গোয়েন্দা সংস্থা না হলো পার্ট অফ দ্য ইলেকট্রনিক সার্ভেলেন্স। তো এরকম একটা বৈরী পরিবেশ স্ক্র্যাচ লেভেল থেকে আমরা আজকে এই পর্যন্ত এসে ট্রায়াল করতে পেরেছি। এটাও আসলে বলতে চাই, কি এটা সেই ডিলিটেড ফাইল কিভাবে উদ্ধার হলো পরে? এখানে আমাদের অডিট ফাইল থেকে, অডিট লগ থেকে আসলে দেখা গিয়েছে যে এটা কে ডিলিট করেছে এটা কিন্তু চলে আসবে। তখনই delete তারা করেছিল? এটা রিকভারির স্টেজে তারা সেখানে প্রেরণ করতে বাধ্য হয়েছিল। কি দেখলেন কে ডিলিট করেছিল? এখানে অনেকগুলো ইউজার নেম আছে এবং তারা মা 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 সেই জিনিসগুলো আসলে টেম্পারিং করার অ্যাটেম্প আরো অধিক, তাহলে ওখানে হবে কি তখন জুলাইটা বাদ দিয়ে এনটিএমসি নিয়ে আমাদের আলাদা আলাদা গবেষণা একটা করতে হবে, আলাদা গবেষণা কেন্দ্র। তদন্ত করতে আমরা হবে। কিছুটা বিষয় কিন্তু অস্বীকার করব না। বিচারের স্বার্থে আমরা যেহেতু ভয়েসগুলো পেয়ে গিয়েছিলাম, জি। আমরা এটা নিয়ে অধিকতর তদন্ত মনোনিবেশ করিনি। তবে হ্যাঁ, স্বাভাবিক। রাষ্ট্রযন্ত্র যাতে ভবিষ্যতে এই এনটিএমসি কোনো সরকারের আমলেই যাতে অপব্যবহার না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমাদের ট্রাইব্যুনাল আনবে কিনা জানি না। আমরা অবশ্যই, যেহেতু মহাপরিচালক আমাদের একজন আসামি, আমরাও সেই বিষয়টা চিন্তা করব। তবে আমরা দিন শেষে আলামতটা পেয়েছি। তবে হ্যাঁ, তারা যেই এই অপকর্ম করার অপচেষ্টা করে থাকুক না কেন, আইনের আওতায় ২০ বছর কেন ৪৫ বছর পর যদি আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা হত্যাকারী আসামি তাদেরকে যদি একজন আনা যায়, ধরেছেন, হ্যাঁ। এদেরকেও আনা তাহলে যাবে। আনা তো যাবে। এটাই খুব স্বাভাবিক। তখন তো টেকনোলজি ছিল না। আপনি একটা হার্ড ড্রাইভের কথা বলছিলেন। সেখান থেকে কি সব আসলে পাওয়া গেল নাকি? নাকি উনারা আলাদা করে রেখেছিল এটা আগে ভাগেই? হ্যাঁ, এখানে এই বিষয়টার হচ্ছে আসলে তদন্তের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বেশ কিছু হার্ড ড্রাইভ পেয়েছি এবং যেটার এখন ইমেজিং এর প্রসেসে চলছে আচ্ছা। এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিলিটেড অবস্থায় ছিল সবকিছু। তো সেগুলোকে আমরা রিকভার করেছি এবং আমাদের জানেন আলামতের উৎসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফেসবুকের কোনো ভিডিও কিন্তু কোর্টে প্লে করে দিলে কিন্তু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু সেটাকে আলামত হিসেবে নেবে না। এটা অবশ্যই, কে হ্যাঁ। করেছে, কখন করেছে, কিভাবে করেছে, কোথায় সংগৃহীত হয়েছে, চেইন অফ কাস্টডি, কে ভিডিও করেছে, কিভাবে আমার হাত পর্যন্ত এলো, সেটা যদি আইনি অবকাঠামোর মধ্যে না আসে তাহলে এটাকে টেম্পারড ডকুমেন্ট দেওয়া হবে। আপনি ১,০০০ এর বলছেন যে হাজারো অডিও শুনেছেন। জি।
তাহলে তো আপনাকে দিন-রাত এক করে ফেলতে হয়েছে নাকি? মানে হ্যাঁ, এটা এবং এটা শোনার মতো কোনো লোক, সেকেন্ড কোনো অপশন নেই। আমার কোনো কলিগ নেই এবং আমার কোনো কলিগ এটা কান পেতে শোনার মানে সেটা কোনো বা আমাদের সে এক্স প্রসিডিউরটা নেই। রাইট। আরেকটা জিনিস বলতে চাই, এখন অনেকে বলে যে এই অডিও ক্লিপগুলো লিক হয়ে গেছে। অনেকে অনেক রকম কথা বলে। এটা তো লাইভে আমরা প্রেরণ করেছি। ফেসবুকে লাইভে এসেছে। এটা তো লিক করার কিছু নেই। আপনার এখানে হ্যাঁ, এখানে আপনারা আমাদের সব আদালতেই শুনিয়েছেন। ট্রান্সপারেন্ট, হ্যাঁ। জি। তো সেখান থেকে ছোট, ছোট করে অনেক, অনেক সেটা তাদের ব্যাপার। এটা তো ডাউনলোড করলে এখানে তো আপনি হাত দিতে পারবেন না। হুম। হ্যাঁ, এখন যেটা হলো এছাড়াও আ অনেকে বিদেশের অনেক ব্লগাররা, অনেক রাজনৈতিক পডকাস্ট যারা বিশ্লেষণ করে, তারাও আবার কিছু, কিছু অডিও ক্লিপগুলো পেয়েছে। যেগুলোতে আসলে আমি বলতে চাই, সেগুলো হচ্ছে জুম মিটিংয়ে কেউ একজন কথা বলেছে, আরেকজন ফোন দিয়ে রেকর্ড করেছে। হুম। সেটা তারা এনটিএমসি আমাকে প্রদান করেনি। হ্যাঁ, আমরা শুধুমাত্র সেগুলোই আমরা কোর্টে শুনিয়েছি যেটা আসলে এনটিএমসি আমাদেরকে সরাসরি প্রদান করেছে। দিয়েছে। সিডিআর, অডিট লগ এবং তাদের ২ জনের সাক্ষীর উপস্থিতিতে আমরা সেই জিনিসগুলো জব্দ করেছি এবং যদি এখানে আমাদের এভিডেন্সের কোনো সমস্যা হতো, তাহলে তারা ডিফারেন্ট প্রতিবাদ করতো বা তারা বলতো যে, "না, এই এভিডেন্স তো আমরা চিনি বা আমার নামে তো কেন এটা কোর্টে সাবমিট করা হলো?" তো জিনিসগুলো অনেক মানে খুব ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছতা এবং আমি একটি কথা বলতে চাই, শুধুমাত্র বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না, সাবেক প্রধানমন্ত্রী সহ এই জুলাই আগস্ট নিয়ে আমরা যে ট্রায়ালটা করছি এবং ডিজিটাল যে ফুটপ্রিন্ট পেয়েছি, এটা যদি অন্য আদালতও হয়, এর থেকে আরো মানে আমাদের স্ট্যান্ডার্ড রেখেই আমাদের এই একই রায় আসবে বলে জি, জি। আমরা মনে করি। আ পা ওই শুরুর একটা প্রসঙ্গেই যাই। ধরেন আপনি যে এত, এত অডিও শুনলেন, এত, এত কথোপকথন, এত, এত ডিজিটাল এত, এত তথ্য প্রমাণ, আপনার হাজার, হাজার তথ্য প্রমাণ নিশ্চয়ই। এবং সেটা কোনটা হার্ড কপি না, সফট কপি। তো একে তো আপনি নিশ্চয়ই চাপের মধ্যেই ছিলেন। অনেক একটা ব্যস্ততার মধ্যে এগুলো দেখতে হয়েছে। তো ১ম আসলে এক এক আপনার কখন মনে হলো একটা বিষয় শুনে, থাকে না যে একটা তদন্তকারীর কাছে কখন সে যখন বিষয়টা মিলাতে পারে তখন তার কাছে একটা ইয়ে আসে যে না ইয়েস আমি পেয়েছি। জি। তো আপনার ১ম এরকম কোনটা শুনে আপনার কাছে মনে হলো যে না ইয়েস অ্যা দিস দিস উইল বি বেটার বা জি। এটা আমি পেয়ে গেছি কিছু একটা? আমি একটা জিনিস বলতে চাই, সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কথোপকথনই কিন্তু অপারেশনাল। আচ্ছা। তো আমরা মাত্র ২ টো ক্লিপ দিয়েছি এবং আমার দৃষ্টিতে অন্যান্য মামলার সাথে যদি আমরা ডেকোরেট করি, প্রতিটা কথাই উনি তো প্রধানমন্ত্রীই ছিলেন। উনার প্রত্যেকটা কথা অপারেশনাল হবে। এটাই খুব স্বাভাবিক। স্বাভাবিক, হ্যাঁ। উনি কিন্তু কারো সাথে খোশ গল্প করবেন না বা আমরা সেরকম কোনো কিছু পাইনি। তো যে বিষয়টা হচ্ছে আ আমরা যেটা বলতে চাই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে অনেকে আইডিয়া দিয়েছে যে হেলিকপ্টার থেকে গুলি করা যাবে। হ্যাঁ, শুধু উনাকে দোষ দিলে কি হ্যাঁ, উনি তো দোষী, উনি ডিসিশন টেক করেছেন। কিন্তু হুম, উনার আশেপাশে যে সাইকেলগুলা, তারা আসলে অসুস্থ মস্তিষ্ক, বিকৃত মস্তিষ্ক বলবো যে হেলিকপ্টার থেকে তারা গুলি করার একটা আইডিয়া দিয়েছে এবং সেটা তখন লুফে নেয়া হয়। ওই বোর্ড এই যে কোর কমিটিতে যারা ছিল তাদের রোলটা কি ছিল? আমি যদি বলতে চাই। কারণ উনি যদি একাই ডিসিশন নেন, উনার তো কোর কমিটি লাগে না। উনি তো বলেই দিতে পারে ডু ইট। উনাকে যত রকমের বিকৃতভাবে আমরা স্বাধীনতা ২.০ কেন বলছি? হুম। আকাশপথ, স্থলপথ, নদীপথ কোনো পথই বাকি ছিল না। সেটা অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সেটা কোর্টে আমি প্রমাণ করব যে কোনো পথই আসলে বাকি ছিল না আমাদের ওই সময়কার কোটা আন্দোলনকারীদেরকে বিনষ্ট করার জন্য। নিশ্চয়ই আপনি আসলে যেটা করছেন বা করেছেন সেটা এই যে শত, শত মানুষের শহীদ হওয়া, তাদের আত্মত্যাগ, তাদের পরিবার সেটা অবশ্যই মনে রাখবে এবং আমরা কয়েকটা রায় হতে দেখেছি। প্রতিটি রায়ের ক্ষেত্রে, প্রতিটি তদন্তের ক্ষেত্রে আপনার এই যে ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে আপনার কাজগুলো সেটা আছে। আ একটু যদি নির্দিষ্ট করে বলতে চাই, আপনি তো আ ডে বেসিসে বা দৈনন্দিন ইয়েগুলোর ঘেঁটেছেন। সিডিআর বলি বা হচ্ছে আ আ ফোন কল বলি। ৫ আগস্টের দিন আপনি আসলে কি পেলেন? ঐদিন সাবেক প্রধানমন্ত্রীর আ কথোপকথন বা সাবেক প্রধানমন্ত্রীর ঐদিন তার যেটাই বলি কথোপকথন বা কি উনি কার সাথে ঐদিন দেখা করেছেন বা কথা বলেছেন এই ধরনের ডিজিটালি এটার কোনো ইয়ে পেলেন কিনা? কি পেয়েছেন? ৫ হ্যাঁ, আগস্টে হ্যাঁ, আসলে ঐদিন এটা বা অনেক ৪ আগস্ট রাত থেকে ৫ আগস্ট। জি, জি। এটা আসলে অনেক একটা জটিল একটা মুহূর্ত গিয়েছে এবং এখানে আমি একটা জিনিস বলতে চাই, এই টোটাল জিনিসটা ফিনিশিং এর পিছনে এখানে অনেকগুলো শক্তি আসলে কাজ করেছে। অনেক ডাইভার্সিফিকেশন ডিসিশন ছিল সেখানে। এটা আসলে তদন্ত খাতের আমি পুরাটা এখানে বলতে পারছি না। তবে আচ্ছা, যেটুকু না যেটুকু বললেই বলতে নয়, পারেন। হ্যাঁ, হ্যাঁ, যেটুকু আমাদের এসেছে আমাদের কোর্টে আমরা সাবমিট করেছি। সেখানে হচ্ছে যে উনার আ প্রস্থান সংশ্লিষ্ট বিষয়, উনার সাথে যারা এডিসি যারা কাছের
ব্যক্তিরা কাজ করেছেন, ওনার পাসপোর্ট পিক করা থেকে শুরু করে খুব দ্রুততার সাথে যে কমিউনিকেশনগুলো সেগুলো সম্পূর্ণ অঙ্কটাই আমরা চেঞ্জ করেছি এবং এটা আমরা কোর্টেও ইতিমধ্যে প্রেরণ করেছি। এবং বিশেষ করে আমাদের সালমান এফ রহমান সাহেব এবং সহ আনিসুল হক সহ সেখানে তার যারা নির্দেশনাগুলো ক্যারি আউট করেছেন এবং বেশ কিছু ব্যবসায়ীরা এবং যারা অ্যাক্টিভলি খুব ইম্পর্টেন্ট ভিভিআইপি সিআইপি টাইপের বিজনেসম্যানরাও কিন্তু অনেকভাবে তাদের সাথে ফিজিক্যালি দেখা করে এই টোটাল ব্যাপারটা প্রক্রিয়াটা। কি এরকম, মানে 5 আগস্টে উনি এদের সাথে কথা বলেছেন এরকম? হ্যাঁ, অবশ্যই তারা ফিজিক্যালি এসেছে গণভবনে। 5 আগস্টে? ৫ই আগস্ট আগে এর মূল প্রক্রিয়াটা শুরু হয়েছে ১ থেকে। উনি ৫ আগস্ট হঠাৎ করে যায়নি। ১ থেকে বলা হচ্ছে যে কারখানা বন্ধ হচ্ছে, নানা রকম অবস্ট্রাগল হচ্ছে এবং আমি অবশ্য এটা বলতে চাচ্ছি না, এখানে অনেক রকমের লজিস্টিক্স সাপোর্টগুলো অনেক ব্যবসায়ীরাও কিন্তু এখানে ইনভলভ ছিল। যেটা আমাদের তদন্তে আসবে। তারা অলরেডি মানে খুব আমি এটা বলতে চাচ্ছি উনি একা কিন্তু কিছুই করেনি। খালি ওনাকে তো আসছে। উনি তো শি ইজ দ্য লিডার, শি ওয়াজ দ্য লিডার। ওনাকে যারা ডেকোরেটেড করেছে, হ্যাঁ? তাদেরও রেসপন্সিবিলিটি কিন্তু তাদেরও বিচার কিন্তু হওয়া উচিত। হয়তো কোনো একটা সার্কামস্টেন্সিয়াল ইস্যুর জন্য যেহেতু তারা সিআইপি তাদের উপর অনেক অর্থনীতি হয়তোবা ডিপেন্ড করে অনেকগুলো বিষয় আসতে পারে। আপনাদের জুলাই গণহত্যার যেমন একটা আপনাদের তদন্তের একটা বড় অংশ ছিল। এ ঠিক এখন আমরা দেখছি যে আপনাদের আরো একটা বড় হচ্ছে যে ওই ১৭ বছরের বড় যে অপরাধগুলো ঘটেছে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক, তার মধ্যে একটা বড় ছিল গুম। তো সেটা তো অনেক বছর আগের কথা। জি। তখনও হয়তো এনটিএমসি ছিল না, অন্য সেল ছিল। আ কিন্তু তো ওই সময় আসলে ইন্টারনেটেরও এত ব্যবহার ছিল না হয়তো অত বড় পরিসরে। কিন্তু ওই গুমের ক্ষেত্রে আপনারা ডিজিটাল ফুটপ্রিন্টগুলো আসলে বা কিভাবে খুঁজে পেলেন বা বের করলেন? জি, ধন্যবাদ। পেছনের গল্প যদি একটু। হ্যাঁ, এখানেও যে বিষয়গুলো আমি বলতে চাই যে যাদেরকে গুম করা হয়েছে তাদের রেডিও লোকেশন নেওয়া হয়েছে, তাদের কল লিস্ট নেওয়া হয়েছে, তাদের সিডিআর নেওয়া হয়েছে। বাংলাদেশের একাধিক সংস্থা সংগ্রহীত সিডিআর এবং এসএমএস গুলো তারা ব্যাকআপ রাখে এবং সে ব্যাকআপগুলো তারা দিতে চাইছে না, কিন্তু আমরা অডিট লগ থেকে বের করতে পেরেছি এবং প্রত্যেকটি গুমের পিছনে কে তার রেডিও লোকেশন নিয়েছে, কোন ইউজার আইডি দিয়ে, প্রত্যেকটা শনাক্ত হয়েছে সে ২০০৯ সাল থেকে। আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং এনটিএমসির আগে আরেকটা এনএমসি একটা ফরম্যাটের এনটিএমসি ছিল। প্রত্যেকটা ডেটা আছে এবং প্রত্যেকটা ডেটা তদন্তের খাতিরে বের করা সম্ভব এবং যারা ডিলিট করেছে তারা সকলে আইনের আওতায় আসবে যদি আমরা এটা না পাই, এবং আমরা পাচ্ছিও। যখন দেখছে যে তার রেসপন্সিবিলিটি উনি অস্বীকার করতে পারছেন না। হ্যাঁ, এখন ১৮ কোটি মানুষ বা ১৬ কোটি মানুষের সিরিয়ারটা নাই। ২-১টা গুমের এরকম একটা ঘটনা আপনি বলতে পারেন কিনা? যে না আমরা এইভাবে মিলানো গেছে। জি, জি। সেটা হতে পারে ইলিয়াস গুমের হতে পারে বা অন্য সাজিদুল ইসলাম সুমন গুমের হতে পারে। জি। যেটা আপনারা মোটামুটি ডিজিটালি এটা প্রুফ করতে জি, মানে আমরা আরেকটা বিষয় বলতে চাই। জুলাই কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রীদের কিন্তু সহিংসতা হয়েছে ব্যাপারটা তাও না। এখানে কিন্তু ফিজিক্যাল অ্যাবিউজেরও বিষয়ও আসছে। সেটা তো সেগুলো নিয়ে আমরা তদন্ত করেছি এবং এই সংশ্লিষ্ট বিষয়ে অনেকে কিন্তু গ্রেফতার হয়েছে। তো এনিওয়েজ আমি একটু বলতে চাই, যেমন আমাদের ১৭ সালের একটা ঘটনা বলতে চাই বা ১৯ সালের একটা ঘটনা বলতে চাই। ১৯ সালে ইসমাইল হোসেন বাতেন নামে একজন ব্যক্তি, উনি শাহ আলী থানা থেকে উনি অপহৃত হন। তো এটা জিডি হয়। জিডি হওয়ার পর কিন্তু আর কোনো জিডিটা নিতে চাচ্ছিল না। তো কেন জিডিটা নেবেন না? এবং তৎকালীন পুলিশের ডিসির কি রোল ছিল? আমরা ডাকলে কিন্তু এটা বুঝতে পারি যে উনি কেন একটা নরমাল মানুষ নিখোঁজ হয়ে গেছে, তার জিডিটা নিচ্ছেন না। এবং সেখানে আমরা যখন গেলাম, আমরা র‍্যাব 4 এ গেলাম। র‍্যাব 4 এ যে মিরপুরের, তখন আমরা যেয়ে দেখি যে তাদের কমান্ড সার্টিফিকেট সবকিছু নাই। তো যখন রুলস অ্যান্ড রেগুলেশন এ গেলাম, সেটা কিন্তু ৭ থেকে ৮ বছর সিসি কমান্ড সার্টিফিকেট বলে এটা রাখতে হবে। তো জুলাই আগস্টে র‍্যাবের কোনো আক্রমণ হয়নি। তাহলে সেই সিসি গুলো কোথায় চলে গেল? যখনই ওই সময়কার কারা সিসিটি পোড়ালো কিংবা বর্তমান যিনি আছেন বা পূর্ববর্তী সিও টেক ওভার হ্যান্ডওভারের সময় তাদের তো একটা কমপ্লায়েন্স লিস্ট আছে। তো সেগুলো যদি স্পষ্ট জবাব না দিতে পারে তাহলে কিন্তু মানে অটোমেটিক তারা কমান্ড অ্যান্ড রেসপন্সিবিলিটি আটকাচ্ছে। আচ্ছা, যিনি অপহৃত হয়েছেন তার রেডিও লোকেশন কিন্তু র‍্যাব ইন্টেল থেকে নেওয়া হয়েছে। সেটা সিরিয়ারে আমরা পেয়েছি। সুতরাং এমন কোনো গুম কেস আমরা পাইনি যেখানে তার লোকেশন নেওয়া হয়নি। আর এই লোকেশন নিলে যে সিরিয়ারে একটা পার্মানেন্ট একটা ডট, একটা এভিডেন্স থাকে, এইটাই কিন্তু অনেকে জানেন না এবং যা ভুল করা তো করে ফেলেছেন। কিভাবে থাকে এটা? এটা এসএমএস এ একটা ডট হিসেবে থাকবে। কেউ যদি কোনো রেডিও লোকেশন নেই, সেই মেশিনের একটা
নাম্বার থাকে, সে নাম্বার থেকে বোঝা যায় এটাকে র্যাপ করেছে, এটা সিটিটিসি করেছে, এটা ডিবি করেছে, না অন্য কোনো সংস্থা করেছে। এই সিরিয়ালে সেটা রিফ্লেকশন থাকবে। তো সুতরাং আমাদের যে এত গুমখুন, আমাদের যে অনেকগুলো বট বাহিনী আছে, অপপ্রচার বলে, এতগুলো লোক মারা যায়নি, পারে না। যে কটা ব্যক্তি নিখোঁজ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের কাছে অভিযোগ এসেছে, প্রত্যেকটা ব্যক্তির সিরিয়াল আমরা পেয়েছি। মোস্টলি কিছু পাইনি, বাট পাবো। প্রত্যেকটা সিরিয়ালে দেখা গেছে ল এনফোর্সমেন্ট টিম তাকে ট্রিগার করেছে, কিন্তু সে কোথায় গেছে সেটা তারা জানে না। তাহলে আপনি খুঁজতেছিলেন কেন? খুঁজতেছে কেন? এই যুক্তিটাই তো তারা আটকে গিয়েছে। হ্যাঁ, এমন যদি লোক ব্যক্তি হয় যে নর্মাল সিরিয়ার তার, সেখানে কোনো ফুটপ্রিন্ট নাই, সে হারায় গেছে, নিখোঁজ। তখন আমাদের ডাউট লাগে পার্সোনাল কারণ, মারা গেল অপমৃত্যু, বা কোনো একটা কারণে, কোনো একটা পার্সোনাল ইন্টারেস্ট এরকম। এবং দেখেন যতগুলো খুন খারামি হয় সবার লাশ পাওয়া যায়। গুম খুনের কমন অ্যানালগ নেচার হচ্ছে তার লাশ পাওয়া যাবে না, প্রথমত। দ্বিতীয় হচ্ছে তার সিরিয়ার পাওয়া যাবে না, সিরিয়ার পেলেও সেখানে আপনার ট্রিগার করা থাকে। এটা কমন একটা, সুতরাং খুব সুন্দর একটা ভিজুয়াল আসে এবং খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা বিচার করছে। আমরা আশা করি সত্যটাকে প্রতিষ্ঠা করতে পারবো। না আসলে এটা আবার ওই কথাই বলি যে আসলে অনেক বছর আগের কথা, অনেক বছর আগের ডিজিটাল ফুটপ্রিন্ট, সেগুলো খুঁজে নেওয়া আসাও তো একটা বড় মানে টাফ একটা ইয়ে। আপনারা নিশ্চয়ই এগুলো নিয়েও কাজ করেছেন, পুলিশ অফিসারদের পার্সোনাল, তাদের যে অডিও ফুটপ্রিন্ট বলি বা তাদের কনভারসেশন, বিশেষ করে আপনারা কি সেটাও করেছিলেন কিনা, তাদের যে ওয়্যারলেস কমিউনিকেশন যেটা, সেইটা কি আপনারা খুব ভালোভাবে পেয়েছিলেন কিনা? আমি যদি বলি বিজিবি, র্যাব বা পুলিশ, জি, তারা তো নিশ্চয়ই ওয়্যারলেস কমিউনিকেশন করেছিল আন্দোলন দমাতে, বিশেষ করে যখন সরাসরি মারণাস্ত্র ব্যবহার চলছিল, হ্যাঁ, যুদ্ধাস্ত্র ব্যবহার চলছিল, সরাসরি লিথল উইপন ব্যবহার চলছিল এই সময়কার। আমরা ওয়াকিটকিতে কি শুনবো? আমরা ওভার দ্য টেলিফোনে যে পরিমাণ মারণাস্ত্রর ইনস্ট্রাকশন পেয়েছি, এবং আমি সরাসরি পেয়েছি কমিশনার সাহেবকে, কোনো একটা জোনের ডিসি সরাসরি বলছে, মতিঝিলের হ্যাঁ, বলছে যে স্যার এখন আমাদের চায়না ফায়ার করতে হবে। কোনো একটা সুস্থ লোক, উনি কি কমিশনারকে এটা বলতে পারে চায়না ফায়ার করতে হবে? তো সে বিষয়েও আমরা দেখেছি। আমি ওয়াকিটকিটাই বাদ দিচ্ছি। আচ্ছা, ওয়াকিটকির ঘটনাটা বলি। অপারেটররা কিন্তু ঠিকই এটা রেকর্ড করে রেখেছে এবং সে অপারেটর আমাদেরকে সেটা সাক্ষ্য তো দিয়েছে। অটো রেকর্ড থাকে। হ্যাঁ, না, আমাদের ওয়াকিটকি হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশন। এটা কিন্তু রেকর্ড, অটো রেকর্ড থাকে না, থাকার কথা না? এই রেকর্ডটা করার কিন্তু আমাদের কোনো অনুমতি নেই। এটা স্ট্যান্ডার্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড। না, আমি বলছি যে যেটা কন্ট্রোল রুম থেকে তো এগুলোর প্যাচিং ডিসপ্যাচিং হয়, এটা কন্ট্রোল রুমে কি রেগুলার কথোপকথন রেকর্ড থাকে না? না, এইগুলো আমাদের টিম পেতে রেকর্ডটা আমরা পাইনি আচ্ছা। তদন্তে। আচ্ছা, সেটা কিন্তু আমাদের দেখা গিয়েছে যে বিমান বাহিনী কিংবা হেলিকপ্টার যারা পরিচালনা করে এভিয়েশনে, তারা কেউ ১ মাস পর্যন্ত তারা এই রেখেছে। জিনিসটা ব্যাকআপ রাখে। কিন্তু ডিম্পিতে আমরা এরকম কোনো রেকর্ড পাইনি, কারণ কন্ট্রোল রুম সমস্ত ভেঙে গিয়েছিল। কিন্তু বিশেষ কারণে, বিশেষ আল্লাহর রহমতও বলবো, অনেক ওয়্যারলেস অপারেটররা সেগুলো মোবাইল দিয়ে ভিডিও করে রেখেছে। কারণ তারা আচ্ছা। এটা স্প্রেড করতে গেলে তখন আই রিপিট, ভেক্টর কি বলেছে, ভেক্টর স্যার কি বলেছে, মাইক ভেক্টর কি বলেছে, আচ্ছা, আচ্ছা। সেটা শুনে সে আবার লোকাল থানায় এগেন পাঞ্চ করে সে বলে। তার কারণে আচ্ছা। সে কিন্তু এভিডেন্স হিসেবে না, সে হুবহু যাতে দিতে পারে সেটাকে সে রেকর্ড করছে। সেখান থেকে আমাদের মাঠ পর্যায়ে যে সে ব্যক্তিকে কনভিন্স করার, কারণ সে তো পুলিশ কর্মকর্তা, সে তো এটা দিতে একজন চাচ্ছে। এসআই, এএসআই, কন্ট্রোল হ্যাঁ, অপারেটর, এএসআই, একদম এসআই পর্যন্তই না, হ্যাঁ। একদম এএসআই বা কনস্টেবল, তারাও পর্যন্ত আমাদেরকে এটা ডেকোরেট করতে হেল্প করেছে, তাদেরকে বোঝানো হয়েছে। তারা যদি আবার কাজ করতে চায়, সিনিয়রদের মধ্যেও সমস্যা ছিল যে তুমি যদি এটা দিতে থাকো তোমার চাকরির সমস্যা হবে, প্রমোশনের সমস্যা হবে। তারপরেও তারা, আমি বলবো, জুলাই রক্তের প্রতি তারা সম্মান দেখিয়ে নির্দ্বিধায় তারা আমাদেরকে এই আদেশটা দিয়েছে, যেটা কিন্তু আমাদের মামলাতে অনেকভাবে প্রমাণিত হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আপনারা যখন এনটিএমসিতে গেলেন, তাহলে মানে আপনাদের এক্সেসটা পেতে কতদিন লেগেছিল? আমরা রেগুলারলি এনটিএমসিতে অ্যাক্সেস করি। তারা ভৌতিকভাবেও তারা অবস্টাকল তৈরি করে, সেখানে অনেক থাম দিয়ে অনেকভাবে ঢুকতে হয়, এবং কোর্টে যেভাবে ডাইরেকশন দেওয়া হয়েছে ইন্টেন্সিভ ফরেন্সিক করার জন্য, তার মানে আমি এনটিএমসি যে কোনো ইকুইপমেন্ট আমি ফরেন্সিক করব, আমার তথ্যটা আমি আনবো, সেটা কোর্টে প্রেরণ করব, যাতে সন্দেহাতীতভাবে আমাকে কেউ যদি ক্রস করে, যাতে আমি খুব স্পষ্টভাবে বলতে পারি যে এভিডেন্সের অ্যাক্সেসিবিলিটি কতটুকু। তো সেই ধরনের অ্যাক্সেস কিন্তু তারা আমাদের দেয়নি, বাট তারা নিজেরা সংগ্রহ করে আমাদেরকে দিয়েছে, এবং সেটা বাধ্য হয়ে একরকম তারা দিয়েছিল। এখনও আমাদের জটিলতা আছে। আমরা এখনও তথ্য সংগ্রহ করতে গেলে পরে চিঠি চালাচালি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। যেখানে একটা কোর্ট অর্ডার আছে, সেখানে কিন্তু এত চিঠি অর্ডার চালাচালির কোনো কারণই নেই, আইনি ব্যাখ্যা। সে দ্বন্দ্বে আমরা যেতে চাই না। তবে আমরা দিচ্ছে তারা,
এবং এটা তো বুঝতেই পারছেন সেখানে টপ টু বটম সবাই এখানে ইনভলভ হয়েছে এবং এতটাই আমাদের মানসিক বিকৃতির বিষয়গুলো মানে হবে দায়িত্বশীল কর্মকর্তারা আসলে তাদের সুস্থ মস্তিষ্কে কিন্তু তারা এই অপারেশনগুলো করেনি। কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে ১,০০০ অডিওতে, লক্ষ অডিও ওখানে ট্রিগার করা ছিল। সেগুলো হলে কিন্তু আরো ব্যাপক একটা বিকৃত অজানা একটা ইতিহাস জাতির সামনে আসবে। তখন আমাদের আর্থসামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপট কি হবে আমি ঠিক জানি না। এটার জন্য হয়তো ওদের একটা রিজন হতে পারে তারা সবকিছুতে একটু গো স্লো মোডে যাচ্ছে। তবে হ্যাঁ, আমাদের আমি থাকি বা না থাকি আমরা যেভাবে ডাটাগুলো আর্কাইভ করেছি, এটা আমার মনে হয় না সহজে এটা মুছে যাবে এবং জুলাইতে স্মৃতি থাকবে। যারা এই স্মৃতিটাকে মুছার চেষ্টা করবেন তাদেরকে অবশ্যই, অবশ্যই আমাদের ট্রাইব্যুনালের আসামি করা হবে। সেই আশঙ্কার কথা আমি একটু পরে আসব। একদম শেষে আপনার এই প্রশ্নটা জানতে চাইব। আপনারা যখন এই তদন্তে নামলেন ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে বা এভিডেন্স নিয়ে, তো তখন নিশ্চয়ই আমরা এনটিএমসির কথা অনেক কথাই শুনলাম। আপনাদের র্যাব সদর দপ্তরে যেতে হয়েছে নিশ্চয়ই, পুলিশ সদর দপ্তরে, ডিবি অফিস, সিটিটিসি, পুলিশ কন্ট্রোল রুম, ডিএমপির যেটা, এই অফিসগুলো থেকে আপনারা গিয়েছিলেন কিনা বা মানে যেখানে যেখানে তাদের ইন্টেলিজেন্সের এই পার্টগুলো থাকে আর কি, জি। প্রত্যেক অফিসে গিয়েছিলেন কিনা? হ্যাঁ, তো আমরা আপনি নির্দিষ্ট করে এই অভিজ্ঞতাগুলো যে র্যাব অফিসে যাওয়ার পরে কি হলো সেখান থেকে, হ্যাঁ হ্যাঁ, আমি কিভাবে একটু তথ্য বলব। উদ্ধার করলেন? জি, জি, ধন্যবাদ। আমি যে পাইলট আপনার হেলিকপ্টার চালিয়েছে, সে স্মার্ট ওয়াচ এবং মুঠোফোন থেকে ছবি নিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা ছবি এবং তার ওয়াচের তোলা ছবি সবকিছু আমরা জব্দ করেছি আচ্ছা, এবং ড্রোনের প্যাথ আমরা জব্দ করেছি। যে ড্রোন উড়ানো হচ্ছে, ছবি নেওয়া হচ্ছে, হেলিকপ্টার পাঠানো হচ্ছে ড্রোনের প্রাপ্ত তথ্য থেকে এবং হেলিকপ্টার থেকে লেথাল উইপেন ক্যারি করার আমরা সুনির্দিষ্ট এভিডেন্স পেয়েছি। সেখানে শটগান, গ্যাস গান এবং এসএমজি ব্যবহার হয়েছে। আমরা সেগুলো দেখতে পেরেছি এবং সবচেয়ে বড় কথা হলো যে ড্রোন অপারেট করেছে সিটিটিসি, তারা সেই ড্রোনের ভিতরে জুম লিঙ্ক জেনারেট করে অনেকগুলো সংস্থায় দেওয়া হয়েছে। ড্রোন উড়ছে, এটা হলো প্রোটেস্টদের এরিয়া। এখন সেই অনুযায়ী তারা লাইভ লিঙ্ক দেখে তারা অপারেশন এক্সিকিউট করেছে। সো এই লেভেলের জিনিসগুলো আমরা দেখেছি এবং ড্রোন ফরেন্সিকও আমাদের জন্য এটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমরা জানেন টেকনোলজিগুলো নতুন এবং আমাদের এক্সিস্টিং ইকুইপমেন্ট এবং সেগুলো পরিচালনা করতে গেলে, ইমেজিং করতে গেলে অনেক রকমের চ্যালেঞ্জগুলো আছে। বাট আমরা মানে খুব বেসিক আমরা টার্মিনাল দিয়ে কোড ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আমরা বের করেছি এবং সেখানে স্বীকারও করেছে যারা ড্রোন উড্ডয়ন করেছেন তারা অকপটে স্বীকার করেছেন এবং হেলিকপ্টারের প্যাসেঞ্জারে কারা কারা ছিল, স্যাক্স স্পেশাল অ্যাকশন গ্রুপ, কেন তারা হেলিকপ্টারে উঠছে, হ্যাঁ, এবং এটা তো আপনার অনেক সময় তারা বলতে চাচ্ছে যে আমরা গ্যাস গান মেরেছি উপর থেকে, এক্সাম্পল। তো গ্যাস গান তো হেলিকপ্টার থেকে মারার জিনিস নয়। তারা তো সেই লিটারেসি বা একাডেমিক নলেজটা তাদের আছে নিশ্চয়ই, ধরে নেব। গ্যাস গান আপনি নিচ থেকে মারবেন না, উপর থেকে কি এমন ঘটনা উপর থেকে মারতে হবে। এবং হেলিকপ্টারে তো ওখানে যখন আপনার র্যাব অফিসে যখন ডিজিটাল এভিডেন্সগুলো চাচ্ছিলেন, শুরুতেই তারা দিতে চাচ্ছিল বা শুরুতেই তারা ওপেন করে র্যাব আমাদের আসলে কোনো সহায়তা করেছে? হ্যাঁ, তাদের কোনো উপান্তর ছিল না। তাদেরকে তো সহযোগিতা করতেই হবে। র্যাবের থেকে আমরা কোনো অসহযোগিতার কোনো কিছু পাইনি এবং ডিবি থেকেও আমরা পাইনি। সবসময় আমরা সহযোগিতা পেয়েছি। পুলিশ কমান্ড সেন্টার যেটা আছে, জি, সেখান থেকে আমরা সমস্ত তথ্য উপাত্তগুলো নিয়েছি। একটি বিষয় আপনাকে এই পডকাস্টে বলতে চাই। এই টোটাল ডিজিটাল এই এভিডেন্স কালেকশন এবং সেটাকে প্রডিউস করা, এখানে সেকেন্ড কোনো ব্যক্তি কিন্তু আমার সাথে হেল্পিং হ্যান্ড নেই। তো আমাদের এন্টায়ার ট্রাইব্যুনালে শুধুমাত্র আমি সেখানে যাচ্ছি এবং আমি আবার সাক্ষ্যও দিচ্ছি। ফরেনসিকের পার্টটা সিআইডি করলেও সেখানে আমাকে পারফর্ম করতে হয়। অনেক সময় মানে যিনি ডিজিটাল ফুটপ্রিন্ট করেছেন তার বিষয়গুলো নিয়ে আমাদের যাতে ক্রস চেকগুলো কীভাবে হবে, স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে কিনা। তো সেই তুলনায় আমাদের যে পরিমাণ আলামত আমরা পেয়েছি সেই তুলনায় কিন্তু আমাদের লোকবলটাও নেই। জনগণের প্রত্যাশাটাও বুঝতে হবে, আমরা সেটা করে যাচ্ছি। নিশ্চয়ই প্রসিকিউশন আপনার জন্য একটু লোকবল বাড়াবে। যতদূর জানি আপনি যখন বাংলাদেশে একটা বড় ঘটনা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং একটা ঘটনা হয়েছিল। তো আপনি বিভিন্ন জায়গায় সেটা বলেছেন। আমিও নিজেই পার্সোনালি সেই খবর সংগ্রহ করতে গিয়ে জেনেছিলাম যে আপনি নিজেই গুমের শিকার হয়েছিলেন সেই ঘটনার তদন্ত করতে গিয়ে। তো এরকম একটা খারাপ অভিজ্ঞতা আপনার আছে। তো এখন এসে এই যে একটা বড় ধরনের কাজ করছেন, জুলাই গণহত্যা নিয়ে আপনি ডিজিটাল তদন্তটা আপনার কাঁধে। তো কখনো কি আসলে নিজের ভেতর থেকে ভয় লাগে এটা নিয়ে? নাকি কোনো শঙ্কা আছে? আবার কোনো হুমকি-টুমকি পাচ্ছেন বা পেয়েছেন কিনা? দেখুন, আমি
সম্ভবত একমাত্র প্রসিকিউটর যার বাড়িটা সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়েছে। যার আমার বাসাটা পুড়িয়ে দেওয়া হয়েছে মাগুরাতে। জি, জি। হ্যাঁ, 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 আমাদের হ্যাঁ, এই আক্রমণ ঘটনা হয়েছে, এটা নিয়ে একটা মামলা হয়েছে। তো আমি বিশেষ করে যখন আমি সাক্ষ্য দিতে যাই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তারপরে এই ঘটনাটা আসলে ঘটে। হ্যাঁ, সেই সময় আমাকে হুমকি দেওয়া হয় এবং আমি একটি বিষয় বলতে চাই খুব দুঃখের সাথে। আমাদের মানে আমি আসলে বলতে হুমকিতে কি চাচ্ছি বলেছিল একটু বলেন না? হ্যাঁ, হুমকিটা মানে কি সবচেয়ে বড় দুঃখের ব্যাপারটা আমি একটু বলতে চাই। আমার বাসার ঠিকানা এবং আমার টেলিফোন নাম্বার অনেক দায়িত্বশীল ব্যক্তি এরাই কিন্তু তাদের ফেসবুকে শেয়ার করে এবং বলা হয় যে আমার বাসার জন্য আক্রমণ করা হয়। ও আচ্ছা। এবং আমাদের প্রত্যেকটা প্রসিকিউটরকে টেলিফোন করা হয়েছে কলকাতার নাম্বার থেকে এবং হুমকি দেওয়া হয়েছে এবং সে নাম্বারটা আমরা কিন্তু আইডেন্টিফাই করেছি যশোরের বেনাবল থেকে কারা করেছে সেটা নিয়ে মামলা হয়েছে এবং সে গ্রেফতারও আছে। বাংলাদেশের লোক, ভারত থেকেও কেউ আমাদেরকে হুমকি দেয়নি। আচ্ছা। কিন্তু যেহেতু কলকাতা এয়ারটেলের সিমটার নেটওয়ার্কে পেয়ে যায়, তারা সেখান থেকে আমাদেরকে ফোন করে কনফিউজ করার চেষ্টা করেছে। তো হুমকি আমাদের আছে। দেখেন, একটি বিষয় বলতে চাই, আমাদের এত ছোট, ছোট বাচ্চারা যে প্রাণ দিল, সেখানে আমিও যদি প্রাণ দিই সেটা অনেক কম হবে। সুতরাং আমি ইনশাআল্লাহ বলতে পারি মৃত্যুর ভয় আমি করি না। আমি দেশের জন্য জীবন দিতে, বিশেষ করে জুলাইতে যারা আত্মত্যাগ করেছে তাদের দিকে তাকিয়ে থেকে আমি যেকোনো ক্ষতি আমার ব্যক্তিগত জীবন, পরিবারে আমি সেটা মেনে নিতে রাজি আছি এবং আমার পরিবারও প্রস্তুত আছে। সুতরাং হুমকি কিংবা আমাদেরকে আদার কোনো বিষয় দিয়ে এটাকে আসলে রোধ করতে পারবে না বলে আমি মনে করি ইনশাআল্লাহ। আপনার পরিবার থেকে কি বলে যে কখনো আটকানোর চেষ্টা করে কিনা? থাকে না, মানুষ একটু তো মানুষ তো ভয় পেতেই পারে। তো সে হুমকিগুলোকে ফোন কলে আসে নাকি এসএমএসে আসে, হোয়াটসঅ্যাপে আছে? আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব অ্যাক্টিভ, সক্রিয়। জি। তো সেখানে কি মানে হুমকিগুলো আসে কিনা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে? আপনি দেখেন আওয়ামী লীগের যে পেজটি আছে অফিসিয়াল পেজ, সেই পেজে কিন্তু আমার বাসার ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে। যেটা আমি বর্তমানে সেখানে আছি। আচ্ছা। তো দেখেন, সেখানে যদি আমাকে উস্কে দেওয়া হয় গণশত্রু এবং তাকে তোমরা বিচার করো, একটা দায়িত্বশীল, একটা এত ঐতিহ্যবাহী একটা দল। দল যদি ব্যক্তিগতভাবে আমাকে এইভাবে, এর থেকে তো বড় আক্রমণ কিছু হতে পারে না। এবং আমার তো ফোর্স নেই। প্রসিকিউটর হিসেবে আমি কতটুকুই আমি সিকিউরিটি পাই। আমি তো থেকেছি, আমি পিছুপা হইনি। অনেকে বলেছিল চলে যেতে অন্যত্রে বা সরকারি কোনো বাসায় বা অন্য কোথাও, আমি কিন্তু যাইনি। সুতরাং আমি না, আমাদের টোটাল প্রসিকিউশন টিমে এবং জুলাই যারা আত্মত্যাগ করেছে কেউই পিছুপা হবে না, কোনো হুমকিতে তারা নত হবে না বলে আমি মনে করি। অনেক, অনেক ধন্যবাদ তানভীর হাসান জোহা। আসলে আপনার থেকে অনেক কিছু জানার আছে তথ্য প্রযুক্তি নিয়ে। কিন্তু আমরা আজকে বিশেষভাবে জুলাই কেন্দ্রিক, এখন জুলাই তো সেটা ঘটে গেছে। আমরা বলি যে 14 বা 15 জুলাই থেকে পরবর্তীতে 5 আগস্ট পর্যন্ত, 6 আগস্ট পর্যন্ত সেগুলো আসলে তো ঘটে গেছে। এখন নিশ্চয়ই মানুষ আসলে তদন্তের দিকে তাকিয়ে আছে। এখন মানুষ সামনের দিকে তাকিয়ে আছে। তো এই গত 2 বছরে আসলে কি হলো এটা অনেকেই নিশ্চয়ই জানে না। আপনার ভেতরে আরো অনেক গল্প নিশ্চয়ই আছে, সেটা আপনি আসলে মিডিয়ার সামনে এভাবে আনুষ্ঠানিকভাবে বলাও ঠিক না। আপনি অনেক চেপে, চেপে বলেছেন, আমি বুঝতে পেরেছি। তারপরেও আপনি প্রায় ঘন্টাখানেক ধরে আমাদেরকে সময় দিয়েছেন। স্টার নিউজের পক্ষ থেকে অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তানভীর হাসান জোহার সাথে আমরা কথা বলছিলাম, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং তিনি একজন তথ্য প্রযুক্তিবিদও। বিশেষ করে জুলাই নিয়ে আমরা কথা বলছিলাম। এতক্ষণ আমাদের এই স্টার নিউজের বিশেষ পডকাস্ট জুলাই কাস্ট দেখার জন্য আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।